হ্যালো ভিউয়ার্স, যারা 2025-এর মাধ্যমিক প্রিপারেশন শুরু করে দিয়েছো তাদের বলছি, তোমরা যত তাড়াতাড়ি পারো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। এখানে তোমাদের বাংলা ইতিহাস আর ভূগোলের খুব ভালোভাবে পড়ানো হবে। এছাড়াও বাংলা ব্যাকরণ, তারপরে তোমাদের মাধ্যমিকের ভূগোলের ম্যাপ পয়েন্টিং খুব সুন্দরভাবে করানো হবে। আর তোমরা মাধ্যমিকের সাজেশন পেয়ে যাবে। তারপরে তোমাদের এবিটিএ টেস্ট পেপার যখন বেরোবে তখনও সমাধান আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অলরেডি তোমরা যদি আমার চ্যানেলগুলো দেখো, তাহলে চ্যানেলের ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে আমি অনেকগুলো সেট করে করিয়েও দিয়েছি। অনেকগুলো টেস্ট পেপার সলভ হয়ে গিয়েছে। তা তোমরা যত তাড়াতাড়ি পারবে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। এখানে তোমাদের বাংলা ইতিহাস ভূগোল এত সুন্দরভাবে করানো হবে যেখানে তোমাদের কোনো অসুবিধাই থাকবে না। দেখো, এ পর্যন্ত আমার অনেক স্টুডেন্ট আছে, অনেকগুলো স্টুডেন্ট ভালো ভালো রেজাল্ট করেছে। তাই তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তাহলে বুঝতে পারবে যে তোমরা কতটা সফলতা অর্জন করতে পারছো। তারপরে তোমরা নিজেদের ক্যাপাবিলিটি সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে। চলো, আজকে আমি তোমাদেরকে মাধ্যমিকের প্রথম যে গল্পটা আছে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প সম্পর্কে একটু কিছু বলবো। আর জ্ঞানচক্ষু গল্পটা সমস্ত বিষয় সম্পর্কে বলবো, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোও আলোচনা করব। আর যেগুলি মাধ্যমিকে আসার উপযুক্ত সেইগুলোও আমি তোমাদেরকে দাগ দিয়ে দেবো, বলে দেবো, সাজেশন দিয়ে দেবো। তা আজকে আমরা জ্ঞানচক্ষু গল্পের সম্পর্কে একটু জানি। দেখো, আমরা প্রথমেই লিখেছি কি জ্ঞানচক্ষু কার লেখা? আশাপূর্ণা দেবী লেখা। আশাপূর্ণা দেবী কত সালে জন্মগ্রহণ করেছেন? আমাদেরকে বিষয় সম্পর্কে জানতে গেলে লেখিকা সম্পর্কে একটু ধারণা দরকার। যদি লেখিকা সম্পর্কে একটু ধারণা না থাকে তাহলে বিষয়বস্তু বোঝা একটু কঠিন হয়ে পড়ে। তাই তোমাদের একটু লেখিকা সম্পর্কে জানতে হবে। চলো আমরা দেখি আশাপূর্ণা দেবী। এটা উনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1909 সালে। আর 1995 সালে তিনি মারা যান। জন্ম কোথায়? কলকাতা বৈদ্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিল কে? হরেন্দ্রনাথ গুপ্ত। আর মাতা ছিল কে? সরলা সুন্দরী দেবী। দেখো, তার কয়েকটি উল্লেখযোগ্য রচনার মধ্যে পড়ছে কি প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা। এই সমস্ত গ্রন্থগুলো তিনি রচনা করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন পুরস্কারও পেয়েছেন, যেমন ধরো জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন 1976 দিকে। তারপরে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। বিভিন্ন সম্মানে সম্মানিত হয়েছে সাহিত্য জগতে। তার একটা বিশেষ খ্যাতিও আছে। চলো তারপর উৎসটা দেখে নিই। জ্ঞানচক্ষু গল্পটা নেওয়া হয়েছে কোথা থেকে? গল্প সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখো, এই যে জ্ঞানচক্ষু গল্পে, সেই জ্ঞানচক্ষু গল্পে 3টে চরিত্র আছে। দেখো, প্রধান চরিত্র হচ্ছে কি তপন, তারপরে ছোট মাসি, তারপরে হচ্ছে কি ছোট মেসো। ছোট মাসিকে না তপনের চেয়ে 8 বছরের বড় ছিল কে? ছোট মাসি। এরপরে আমরা দেখছি কি ছোট মেসো। তিনি পেশাতে কি ছিলেন? কলেজের অধ্যাপক ছিলেন, কলেজের প্রফেসর ছিলেন তিনি। তারপরে দেখো, তিনি লেখকও বটে। মানে লেখালেখিও কিছু করতেন। আর সেই সমস্ত লেখালেখিগুলো বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হতো। তবে তিনি মূলত সন্ধ্যা তারা পত্রিকাতে তার গল্পগুলো ছাপাতেন বা লেখাগুলো ছাপাতেন। দেখো, পত্রিকাটার নাম কি? সন্ধ্যা তারা পত্রিকা। এবার এই সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক কে ছিল? সম্পাদককে একটু মনে রাখবে, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায় সম্পর্কে আরেকটা ঘটনা বা আরেকটা কথা যদি তোমরা মনে রাখতে পারো, যে ইনি এই ব্রহ্মবান্ধব উপাধ্যায় কি করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধিটা দিয়েছিলেন। তাহলে দেখো, একটা জিকে তোমাদের জানা হয়ে গেল যে ব্রহ্মবান্ধব উপাধ্যায় কি করেছিলেন? না, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধিটা দান করেছিলেন। মানে উপাধি দান করেনি, বিশ্বকবি বলে সম্বোধন করতেন। চলো, আমরা জ্ঞানচক্ষু গল্প সম্পর্কে পড়ার আগে কি করব? জ্ঞানচক্ষু গল্প সম্পর্কে একটু জানবো। দেখো, এই জ্ঞানচক্ষু গল্পে প্রধান কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কে? না, তপন। তপন সে কি করেছে না, এতদিন পর্যন্ত সে ভাবতো লেখক মানে অন্য জগতের মানুষ, সাধারণ মানুষের সঙ্গে তার কোনো মিল নেই। কিন্তু যখন সে দেখলো যে কদিন আগে দেদার ঘটাপটা করে এই ছোট মাসির সঙ্গে যার বিয়ে হলো সে নাকি একজন লেখক, তখন সে অবাক হয়ে যায়।
তখন সে ভাবে সত্যি করে লেখক কি সত্যি করে সাধারণ মানুষের মতো। এটা দেখে কিন্তু ওর জ্ঞান চক্ষু খুলে যায়, তার চোখ মারবেলও হয়ে যায়। এগুলো আমরা পড়বো, দেখবে। তারপরে দেখছি কি এইবার তপন মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে গেল এবং অনুপ্রাণিত হয়ে সে কি করলো, একটা গল্প লিখে ফেলল। সেই গল্পটা তপন কি করে, তার মাসিকে দেখায়। আর মাসি গল্পটা নিয়ে গিয়ে কাকে দেখায় না, মেশোকে দেখায়। এবার মেশো কি করে, তপনের গল্পটা পড়ে বলে খুব ভালো গল্প হয়েছে এবং তপনের হাত ও চোখ আছে। কারণ তপনের মতো বয়সের ছেলে মেয়েরা যেখানে খুন জখম, তারপর রাজা রানীর গল্প, না খেতে পেয়ে অনাহারে মৃত্যুকে কেন্দ্র করে গল্প লেখে, ঠিক আছে, সেদিক দিয়ে না গিয়ে ও কি করেছে না, স্কুলের প্রথম দিনকে কেন্দ্র করে একটা গল্প লিখেছে, যেটা তপনের মেশোর ভালো লেগেছে। এবং তপনের মেশো এও প্রতিশ্রুতি দেয় যে একটু কারেকশন করে দিলে এই গল্পটা সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হবে। এবার তখন ভাবে যে তার লেখা গল্প তাও বলে প্রকাশিত হবে, হাজার হাজার ছেলে মেয়েদের হাতে হাতে ঘুরবে, এমন অলৌকিক ঘটনা সে কিন্তু কল্পনাও করতে পারে না। সে কি করে, এই মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে আরো গল্প লিখে ফেলে। এইবার আমরা দেখছি কি যে মেশো গল্পটা নিয়ে চলে যায় ছাপিয়ে দেবে বলে। অনেক দিন অতিবাহিত হয়ে যায়, তপনের মেশোর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তপন নিরাশ হয়ে বসে থাকে। এবার বাড়িতে চলে আসে, বাড়িতে চলে এসে সে প্রথম গল্পটা প্রকাশের ব্যাপারে একেবারে আশা ছাড়া হয়ে পড়ে। তারপরে কি করে, একদিন হঠাৎ দেখলো কি না, তপনের মেশো এক সংখ্যা সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তাদের বাড়িতে আসে। তখন ভাববিহ্বল হয়ে পড়ে। তখন ভাবে যে তার লেখা তাহলে গল্পটা প্রকাশিত হয়েছে। তারপরে আমরা আরো পড়বো কি তপনের এই যে লেখা দেখে তার বিভিন্ন নাম হয়ে গিয়েছিল বাড়িতে, কবি, সাহিত্যিক, কথা শিল্পী। সব প্রশ্নগুলো আমি বলে দেবো কোনগুলো গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেখছি কি দিয়ে তপন কি করে, গল্পটা পড়তে যায়। ও দেখতে চায় যে তাহলে তার লেখা গল্প যখন ছাপা হয়েছে তখন সে পড়ে দেখবে গল্পটা কতটা ভালো হয়েছে। এই নিয়ে ওর বাবা মা সবাই গল্পটা পড়তে বলে। এবার তখন পড়তে যায়, কিন্তু তখন যতটা খুশি হবে বলে ভেবেছিল ততটা সে খুশি হতে পারে না। কেননা তপনের মেশো গল্পটা কি করেছিল, কাঁচা হাতের লেখার পরিবর্তে তিনি তার পাকা হাতের লেখা দিয়ে কি করে দিয়েছিলেন, কারেকশন করে দিয়েছিলেন। যেখানে তপনের লেখা বিষয়বস্তু বা ভাবনার সঙ্গে প্রকাশিত গল্পের কোনো মিল ছিল না। এটা দেখে কিন্তু তপন খুব দুঃখ পায়। তাই গল্প প্রকাশের জন্য যে আনন্দটা বা আহ্লাদটা তার হওয়ার কথা ছিল, সেই আহ্লাদটা কিন্তু সে খুঁজে পায় না। তখন তপন মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাও করে যে এবার থেকে সে আর কাউকে দিয়ে গল্প ছাপাতে দেবে না, আর কাউকে সে গল্প কারেকশন করার মানে গল্পটা কাউকে ছাপাতে তো দেবেই না। যদি ছাপাতে দেয় তাহলে সে নিজে গিয়ে ছাপাতে দেবে এবং সেখানে তার কাঁচা হাতের লেখায় যেন প্রকাশিত হয়। এটাই হচ্ছে কি গল্পের মূল বিষয়বস্তু। চলো আমরা এবার বইটা থেকে দেখে নেব কোন কোন জায়গায় কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং কোনগুলো আমাদের পরীক্ষার আসার উপযোগী সেইগুলো আমরা জানবো। চলো প্রথম আমরা জ্ঞানচক্ষু গল্পের বিষয়বস্তুটা তো জানলাম, এবার আমরা জ্ঞানচক্ষু গল্পটা সম্পর্কে একটু পড়বো। এরপর আমি জ্ঞানচক্ষু গল্প সম্পর্কে বলবো, জ্ঞানচক্ষুটা পড়বো। এর আগে বিষয়বস্তুটা তো আমি বলে দিয়েছি। আর এখান থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু দাগ মেরে নেবে, আমি ব্যাখ্যাও করে দেব। সমস্ত কিছু প্রশ্ন সমাধান তোমরা এখানে পেয়ে যাবে, অসুবিধা কিছুই হবে না। তোমরা শুধু আমার চ্যানেলটা ফলো করো, দেখতে থাকো, আর সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের বাংলা, ইতিহাস, ভূগোল খুব সুন্দরভাবে পড়ানো হবে। দেখো জ্ঞানচক্ষু, জ্ঞান রূপ চক্ষু, জ্ঞানচক্ষু যদি এটা আমরা সমাস করি তাহলে রূপক কর্মধারয় সমাস হচ্ছে জ্ঞান রূপ চক্ষু। আর উৎস তো আগে উল্লেখ করে দিয়েছি, তোমরা দেখেছো যে কোন কোন গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে।
আর জ্ঞান চক্ষু বলতে কি বোঝায়? দেখো, আমাদের দুটো চক্ষু আছে, একটা হচ্ছে মানস চক্ষু আর একটা হচ্ছে জ্ঞান চক্ষু। মানস চক্ষুর সাহায্যে আমরা কি করি, কোনো বিষয়বস্তুকে প্রত্যক্ষভাবে দেখি। আর জ্ঞান চক্ষু সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে কি, আমাদের কোনো বিষয় সম্পর্কে যদি ভ্রান্ত ধারণা থাকে, ওই ভ্রান্ত ধারণা বাদ দিয়ে আমরা যখন সঠিক ধারণাটা লাভ করি, তখন সেটা জ্ঞান চক্ষুর মাধ্যমেই লাভ করি বা জ্ঞান চোখের মাধ্যমেই লাভ করি। এখানে আমরা তো দেখেছি, জানিও যে তপনের ধারণা ছিল কি, সে নাকি লেখক নাকি অন্য জগতের মানুষ, হ্যাঁ, সাধারণ মানুষের সঙ্গে কোনো মিল নেই। কিন্তু যখন সে দেখতে পারে যে তার মেশো লেখক, তার লেখা গল্প ছাপা হয়, তখন সে খুবই অবাক হয়ে যায় এবং সে কি করে, তার জ্ঞান চক্ষুটা লেখক সম্পর্কে যে ধারণাটা ছিল সেই ধারণাটাও তার পাল্টে যায়। দেখো, আমরা প্রথমে করবো কি, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা? না, এই দেদার ঘটাপটা করে যার সঙ্গে কয়েকদিন আগে তার ছোট মাসির বিয়ে হয়েছে, বা ছোট মাসি যার সঙ্গে দেদার ঘটাপটা করে বিয়ে হয়েছে, তিনি না বই লেখেন এবং তার লেখা গ্রন্থ প্রকাশিত হয়। দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসমশাই মানে যার সঙ্গে এই কয়েকদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে সেই তিনি নাকি বই লেখেন। এখানে দেখো, সেই তিনি নাকি বই লেখেন, এখানে কার কথা বলা হয়েছে? না, তপনের ছোট মেসোর কথা বলা হয়েছে। সেসব বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে মেসোর। তার মানে তপনের নতুন মেসমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা ও মেজ কাকুর মতো মানুষ, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। তাহলে তোমরা এখানে দাগ দিয়ে দেবে, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? একবার দেখে নাও দাগটা। দেখো, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে? না, তপন মনে করত লেখক মানে অন্য জগতের মানুষ, সাধারণ মানুষের সঙ্গে কোনো মিল নেই। কিন্তু যখন জানতে পারলো যে তার মেসো লেখক এবং তিনি কি তার বাবা, ছোট মামা ও মেজ কাকুর মতোই মানুষ, তখন তার ভুল ধারণাটা মিটে গেল। আর এই সন্দেহের কথাই বলা হয়েছে। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকমও নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরেক পাস, এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন। ঠিক আছে, চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই, ঠিক আছে, খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করে, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশে কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। ঠিক আছে, কি বেড়াতে বেরোন। মামার বাড়িতে এই বিয়ের উপলক্ষেই, ঠিক আছে, এসেছে তপন। তাহলে দেখো, মামার বাড়িতে তার ছোট মাসির বিয়ে, সেই বিয়ে উপলক্ষে সে মামার বাড়িতে এসেছে, আর ছুটি আছে বলে সে কি করেছে, এখানে রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাহলে আমরা তো জানি যে মেসো কি ছিলেন, যে একজন কলেজের প্রফেসর ছিলেন। তাই গরমের ছুটির জন্য তিনি কি করেন, যে শ্বশুর বাড়িতে এসে কয়েকদিন দিন কাটান। তাই অহরহ জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তখন, আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? তাহলে তপন কি করলো, তার মেসোকে দেখলো, অনুপ্রাণিত হলো। ঠিক আছে, মেসো যে সত্যিকারের একজন সাধারণ মানুষের মতো লেখক, সেই সন্দেহটা তার মিটে গেল এবং সে তখন মেসোকে দেখে অনুপ্রাণিত হলো এবং সে তখন ভাবলো কি, তাহলে তারই বা লেখক হতে বাধা কি? লেখক মানে তো আমরা জানি যে ও মনে করতো, তখন মনে করতো কি, অন্য জগতের মানুষ। কিন্তু যখন তার নিজের কাছ থেকে জলজান্ত একজন লেখককে দেখতে পেল, তখন কিন্তু তার এই ধারণাটা একেবারে বদলে গেল। মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন।
আর সেই সুযোগে দিব্যি একখানা নিদ্রা দিচ্ছিলেন ছোট মাসি সেই দিকেই ধাবিত হয়। তাহলে আমরা কি দেখছি যে তপনের মেসোমশাই কি করছিল, নিদ্রা দিচ্ছিল। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে তিনি ঘুমিয়েছিলেন, ঘুমাচ্ছিলেন। ঠিক সেই সময় তপনের লেখা গল্পটা নিয়ে তপনের মাসি তপনের মেসোর দিকে ধাবিত হন। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা। আসলে তপন যদিও নাটা করছিল সেটা কি বলতো উপর থেকে, অন্তর থেকে সে চাইছিল কি না তপনের লেখাটা যেন তপনের মাসি তপনের মেসোকে দেখায়। ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতে চলে গেছে, হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। মানে হইচই করে ছোট মাসি কি করলো, তার মেসোমশাইয়ের ঘুমটা ভাঙিয়ে দিল। তখন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, মুখে করলেও হয়, মানে মুখে করেছিল বটে, কিন্তু সে ভিতর থেকে চাইছিল কি না তপনের মাসি যেন মেসোকে গল্পটা দেখায়। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছে। এটাও তোমরা দাগ দিয়ে দেবে, রত্নের মূল্য জহুরির কাছে। দেখে নাও দাগটা। এরপরে দেখো, আমরা জানি কি, দেখো এখানে রত্ন বলতে কি বোঝানো হয়েছে, রত্ন বলতে তপনের লেখা গল্পটাকে বোঝানো হয়েছে। আর জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে, মেসোমশাইকে বোঝানো হয়েছে। কেন? কারণ দেখো যারা রত্ন নিয়ে কাজ করে তাদেরকে জহুরি বলা হয়। জহুরিরা কোনটা আসল রত্ন কোনটা নকল রত্ন সহজেই বলে দিতে পারে, কারণ রত্ন নিয়েই তারা কারবার করে। এইবার তপন দেখছে কি তপনের মেসোমশাই একজন লেখক, তিনি কোন লেখাটা ভালো কোন লেখাটা খারাপ, আর কোন লেখাটা অন্য কোথা থেকে কপি করা হয়েছে সেই সম্পর্কে তিনি নিমেষের মধ্যে বলে দিতে পারেন। কারণ তিনি একজন লেখক, তার লেখা গল্প অনেক পত্রিকায় ছাপাও হয়। তাই তপন দেখলো কি, তাই তপনের মেসোমশাইকে এখানে জহুরির সঙ্গে তুলনা করা হয়েছে, আর তপনের লেখা গল্পটাকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। রত্নকারেরা বা যারা জহুরি তারা সহজে বলে দিতে পারে, পরখ করে নিতে পারে আসল রত্ন ও নকল রত্নের মধ্যে পার্থক্যটা। এবার তপনের লেখা গল্পের মূল্য বস্তু যদি বুঝতে পারে তাহলে তপনের মেসোমশাই সেটা বুঝতে পারবেন। তাই এখানে তপনের লেখা গল্পটাকে রত্ন ও তপনের মেসোমশাইকে জহুরির সঙ্গে তুলনা করা হয়েছে। এই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, একটু পরে ছোট মেসো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলেই ছাপতে দেওয়া চলে। তাহলে দেখো তপনের লেখা গল্পটা যখন তার মেসোর হাতে গেল, তপনের মেসো তখন তপনকে বলে যে তোমার লেখা গল্প তো বেশ ভালোই হয়েছে, ঠিক আছে, তবে একটু কারেকশন করে দিলে গল্পটা ছাপানো যেতে পারে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, এখানে তোমরা দাগ দিয়ে দেবে, তপন প্রথমটা ভাবে ঠাট্টা। তপন কোন কথাটাকে ঠাট্টা ভেবেছিল, দেখো তপন প্রথমটা ভেবেছিল ঠাট্টা, কোনটাকে না তপনের মেসো যখন বলে তপনের লেখা গল্পটা দেখে যে একটু কারেকশন করে করে দিলে ছাপা যাবে, তখন তপন ভেবেছিল প্রথমটা ভেবেছিল ঠাট্টা। কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। মেসোমশাইয়ের চোখে যখন করুণার ছাপ দেখে তখন সে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। দেখো তাহলে তপনের মেসোকে গল্পটা ছাপিয়ে দেওয়ার জন্য কি বলেছিল, তপনের মাসি, ছোট মাসি। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, এটাও তলায় দাগ দিয়ে দেবে। এটা এমসিকিউ বা এসএকিউ। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, এই কথাটা কি বলেছিল, তপনের মাসি বলেছিল। মেসোর উপযুক্ত কাজ কোনটি না তপনের লেখা গল্পটা ছাপিয়ে দেওয়া। মেসো তেমনই করুণার মূর্তিতে বলে, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করবে না, ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব। এর আগে দেখো আমি সন্ধ্যা তারা পত্রিকা সম্পর্কে বললাম যে এই পত্রিকার সম্পাদক ছিল কে, ব্রহ্মবাদ্য উপাধ্যায়, ঠিক আছে। আর তপনের মেসোমশাই সন্ধ্যা তারা পত্রিকাতেই তিনি তার লেখাগুলা প্রকাশ করতেন, আর সন্ধ্যা তারা পত্রিকার সঙ্গে তার বিশেষ যোগাযোগ ছিল। তাই তপনের মেসো বলে কি যে একটু কারেকশন করে দেবো এবং তপনের লেখা গল্পটা সন্ধ্যা তারা পত্রিকাতে ছাপাও হবে।
বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, এখানে তলায় দাগ দাও, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথাটার কথা বলা হয়েছে? দেখো তপন যে গল্প লিখেছে এবং তপনের মেসোমশাই সেই গল্পটা দেখে বিচার করেছে, ঠিক আছে। আর তপনের লেখা যে গল্পটা ছাপা হবে পত্রিকাতে, সন্ধ্যাতারা পত্রিকাতে, সেই কথাটাই এখানে বলা হয়েছে। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে ও চোখ আছে। এখানে তলায় দাগ দাও, তপনের হাত আছে ও চোখ আছে। কেন তপনের মেসো এটা বলেছিল? দেখো, হাত বলতে কি? লিখন দক্ষতা। আর চোখ বলতে কি? না, দূরদৃষ্টিতা। তপনের হাত আছে বলতে কি? লেখন দক্ষতাটাকে বোঝানো হয়েছে। আর দূরদৃষ্টিতা, দেখো তপনের বয়সের ছেলে মেয়েরা কি করে, মূলত রাজা রানীকে কেন্দ্র করে, তারপরে কি খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মারা যাওয়াকে কেন্দ্র করে গল্প লেখে। কিন্তু তপন তো সেই দিকে যায়নি, তপন সেই সমস্ত বিষয়বস্তু নিয়েও গল্প লেখেনি। তপন গল্প লিখেছে কি না, তার স্কুলের প্রথম দিনকে কেন্দ্র করে সে গল্প লিখেছে। তাহলে মানে তপনের মধ্যে প্রতিভা আছে, সেই প্রতিভাটা চিনতে পেরেছিল কে? তার মেসো। তাই তপনের মেসো বলেছিল তপনের হাত আছে ও চোখ আছে। নচেত এই বয়সে ছেলে মেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো, ওর হবে। এটা তলায় দাগ দাও, ওর হবে কথাটি কে বলেছিল? তপনের মেসো বলেছিল। কোন মানে কোন পরিপ্রেক্ষিতে বলেছিল? তপনের লেখা গল্পটা দেখে তপনের মেসো এই কথাটি বলেছিল। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, তপনের মেসোর এই কথাগুলো শুনে তপন বিহ্বল হয়ে পড়ে। তারপর ছুটি পড়লে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। তাহলে দেখো, ছোটবেলা থেকেই তপন অনেক গল্প পড়ে এসেছে, রাশি রাশি গল্প পড়ে এসেছে, আর এখন বস্তা বস্তা পড়ছে, ঠিক আছে, শুনে এসেছে। কাজে গল্প জিনিস